সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব খেলাপি ঋণ আদায় ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আসলে আমরা আজকে যে বিষয়টা রেখেছি খেলাপি ঋণ আদায়, এই যে খেলাপি ঋণ আদায় নানা উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে কাঙ্ক্ষিত অগ্রগতি কেন হচ্ছে না? এই সমস্যাটা কি শুধু নীতি নাকি বাস্তবায়নে, কি বলবেন? ধন্যবাদ। খেলাপি ঋণ কেন হয় সেটা আগে একটু বুঝতে হবে। কেন খেলাপি ঋণ হয়? খেলাপি ঋণ সাধারণত তিনটে কারণে হয়। একটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি, অর্থাৎ আমি ভুল তথ্য দিয়ে বা ভুল কাগজপত্র দিয়ে আমি একটা লোন নিলাম এবং সেইটা আমি ব্যবহার করলাম না, করছি না, আমি অন্য কাজে লাগালাম। অনেকে এক জায়গা থেকে টাকা তুলে আরেক জায়গায় সে শেয়ার কেনে বা ইত্যাদি করে, এটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি। আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত পরিস্থিতির কারণে খেলাপি। আমি টাকা নিয়েছিলাম একটা ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রি করব বলে, কিন্তু আমি ওই সব কাগজপত্র জোগাড় করে ওইটাই শুরু করতে যেয়ে ওই যে কস্ট অফ ডুইং বিজনেস বলে না, বাড়া আর কি, নানান কারণে বা অথবা পরবর্তীকালে হয়তো সরকারের নীতি বা পরিস্থিতি পরিবর্তনের কারণে আমি ওই ইন্ডাস্ট্রি ভালোভাবে করতে পারলাম না, অর্থাৎ লোনটা ব্যবহার করতে পারলাম না। হ্যাঁ, এইটা হচ্ছে দ্বিতীয় কারণ, অনিচ্ছাকৃত কিন্তু পরিস্থিতির কারণে আমি এটা পারিনি আর কি। তৃতীয়ত হচ্ছে ওই যে উদাহরণটা আমি সবসময় দেয় রহিম মিয়ার ক্ষেত্রে আর কি। রহিম মিয়া ব্যাংকের থেকে লোন নিয়েছে 25,000 টাকা, সে 2টা গরু কিনবে এই প্ল্যান করে তার নেওয়া। কিন্তু সেই 25,000 টাকা নিয়ে সে ব্যাংকের থেকে যদি সরাসরি বাজারে যেত, যে 2টা গরু কিনে যদি বাসায় ফিরতো, তাহলে ওর হতো আর কি। হ্যাঁ, কিন্তু রহিম মিয়া ওই টাকা নিয়ে বাসায় যেতে যেতেই ওর ছেলে এসে ওখান থেকে কিছু টাকা নিয়ে নিল। ওর ছেলের একটু ডাইল খাবার অভ্যেস আছে, পয়সা নিয়ে নিল, কেড়ে নিল, কিছু বলতে পারলো না। কিছু দূর যাওয়ার পরে দেখলো যে আরেকজন লোক ওর কাছে পয়সা পায় বহুদিন যাবত। রহিম, তুই তো পয়সা দিলি নে, আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, আমারে কিছু অন্তত দে। তা ও কিছু না ভেবে চিনতে ওই টাকার থেকে 2,000 টাকা ওনারে দিয়ে দিল। বাসায় যেয়ে দেখলো যে ওনার ওয়াইফ কান্নাকাটি করছে যে মেয়ে জামাইরে দাওয়াত দিতে পারি নে, টাকা পয়সা নাই, শুনলাম তুমি ব্যাংকের থেকে টাকা পাইছো, তো আমি আজ রাত্রেই আমি মেয়ে জামাইরে দাওয়াত দিতে চাই। সেখানে গেল আরও 2,000 টাকা। রহিম মিয়া শেষ রাত্রি ভেবে দেখে যে ওর আর আছে 25,000 টাকার থেকে আর আছে মাত্র 13,000 টাকা আছে। তো তাতে পরের দিন সকালে যেয়ে ওই একটা গরু কিনতে পারবে, 2টা গরু কিনতে পারবে না। অর্থাৎ লোন নিল ব্যাংকের থেকে ঠিকই আছে, কিন্তু সেই লোনকে সে পুরোপুরি যে কাজের জন্য নেওয়া সেই কাজে সে ব্যবহার করতে পারলো না। তার অন্যান্য ঋণ, অন্যান্য শোধ, অন্যান্য অভ্যাস, অন্যান্য দুর্নীতি, অন্যান্য বাড়াবাড়ি, এসব কারণে এই আর কি, এই 3 প্রকার কারণে হচ্ছে। এখন এখানে বেশি সমস্যা হচ্ছে এই প্রথম জন, এই ইচ্ছাকৃত। সে টাকা নিয়ে যদি ঠিক আছে এই কাজে বিনিয়োগ না করে আরেক জায়গায়ও যদি করতো, তাতে লোকবল মানে জনগণ সব হতো। কিন্তু সে এমন এক জায়গায় যে বিনিয়োগ করলো, মানে টাকাটা চুরি নিয়ে গেল, বিদেশে নিয়ে গেল, বা ওই 22,000 পানির নিচে একটা জমি দেখিয়ে সে নিয়েছে, ওই 22,000 পানিও কমতেছে না, সে কিছু করতে না, অর্থাৎ ওই টাকা দিয়ে সে আরেক জায়গায় আরেকটা শেয়ার কিনতেছে, আরেক গেছে। এই লোক হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, কারণ সে ক্ষতি করছে ইকোনমির। আর যে লোক দ্বিতীয় প্রকার, যে বিভিন্ন পরিস্থিতির কারণে, পলিসির কারণে ইন্ডাস্ট্রিটা করতে পারলো না, লোনটা ব্যবহার করতে পারলো, সেখানে রাষ্ট্রের দায়িত্ব আছে, পরিস্থিতির দায়িত্ব আছে, যে তুমি পরিস্থিতিটা ঠিক করে দাও, সে বিনিয়োগ করুক, টাকা তুলে দিতে পারবে। হ্যাঁ, তো সুতরাং এখানে এই দ্বিতীয় অনিচ্ছাকৃত এর ব্যাপারে রাষ্ট্রের বা সবার দায়িত্ব আছে, যে ওকে এনাবলিং করে দিতে হবে যাতে ও লোনটা ব্যবহার করতে পারে এবং শোধ করতে পারে। আর তৃতীয় জনের রহিমের বেলায় তো বলাই কথা নাই, যে ব্যাংক দেওয়ার সময় খেয়াল করা দরকার ছিল, ও যে রহিম নিচ্ছে তার খেয়াল করা দরকার ছিল, এই টাকা নিয়ে তো আমি বাজারে যেতে পারবো না, আমি তো 2টা গরু কিনতে পারবো না, তা সুতরাং ওর নেওয়া উচিত ছিল না আর কি। এখন এই 3 প্রকার লোকের কাছ থেকে যে এনপিএল হচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় জনের বেলায় আমি অত উদ্বিগ্ন না। টাকাটা আছে, ওর ছেলে নিক বা ওর শোধ করুক, ব্যয় করুক, টাকাটা এখানে আছে। দ্বিতীয় জনও টাকাটা বসে বসে ওর টাকাটা নষ্ট হয়ে গেছে। ওই যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কস্ট অফ ডুইং, একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে তার দেখা যাচ্ছে 25,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, ইভেন একটা কাস্টমসের থেকে কোথাও যা যা হয় আর কি পরিস্থিতি। এইগুলোর পরিস্থিতিকে উন্নত করে দিতে পারলে সে পারবে,
সে পারবে, তাকে পাড়াই নিতে হবে, নিলেই আমার এনপিএল কমে আসবে। আর প্রথম জনের বেলায় যে শয়তানি করেছে, চুরি করেছে, সেখানে আমাকে খুব কঠোর হতে হবে ওই টাকা উদ্ধারের। তাকে মাঝে মাঝে ওই সুযোগ দেওয়া ঠিক হবে না যে ঠিক আছে তুমি কিছু দাও, ডাউন পেমেন্ট করো, আমি তোমার রিশিডিউল করতেছি, রিশিডিউল করে দিচ্ছি। এইটার একটা লিমিট থাকা উচিত, স্ট্রং থাকা উচিত। তা না হলে যে টাকা বিদেশে চলে গেছে সেই টাকা ফেরত আনার ব্যাপার এবং অন্যান্য ক্ষেত্রে সমস্যাই। এই ক্ষেত্রে কি কোনো কঠোর মনিটরিং এর ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে কিনা? অবশ্যই মনিটরিং কিন্তু সিস্টেমই আছে, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম আছে, ওই ব্যাংকের সেগুলো কাজ করে না, সেগুলো কাজ করে না। আমি কেন বলছি যে এই যে ব্যাংকের থেকে উনি যে ফাও বা ভুল তথ্য দিয়ে যে এটা নিয়েছেন, ওই ব্যাংক তো অডিট করেছে, অডিটর জেনারেল আছে, প্রাইভেট অডিট আছে, পার্টি আছে। তারা কেন সময় সময়ের সঙ্গে সঙ্গে এটা ধরলো না বা বললো না যে এই লোক তো এই টাকা যে জন্য নিয়েছে সেই টাকা তো সে নিচ্ছে না বা সে বাইরে ব্যবহার করছে এবং সেই টাকাটা শোধ করতেছে না, ফলে ব্যাংকের পুঁজি কমে যাচ্ছে, যাচ্ছে। এটা যদি একদম প্রথম থেকে মনিটরিংয়ের যথাযথ রাখা হতো, তাহলে ও ওই টাকা নিয়ে কতদিন রাখবে, কোথায় রাখবে? হ্যাঁ, তার একটা ব্যবস্থা করে দেয়। তার অন্যান্য জমি আটকে দেওয়া উচিত ছিল, তার অন্যান্য সম্পত্তি করে দেওয়া উচিত ছিল যে আগে ওই টাকা আনো, তারপরে তুমি এটা পাবা। এরকম সঙ্গে সঙ্গে কড়াভাবে পদক্ষেপ নিলে, ওই যে বলে না, ওই একটা কথা আছে যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। আপনি একেবারে সব নিয়ে গেছে, তারপরে আপনি তার পিছনে লাগতেছেন, সে তো অলরেডি টাকা তার হাতে আছে, সে শক্তিশালী হয়েছে, সে আমার মনিটরিং পদ্ধতিটাকেই বাধাগ্রস্ত করতেছে। এখন বাংলাদেশ ব্যাংক এক একটা আইন করতেছে, দেখা যাচ্ছে সেটা কার্যকর করা যাচ্ছে না। তা সুতরাং ওই প্রিভেনশনটাই প্রথম থেকে খেয়াল রাখা উচিত ছিল। ওই ব্যাংক, যে ব্যাংক ওই লোনটা দিয়েছে, ভুয়া লোন দিয়েছে বা দিয়েছে, সেই ব্যাংকের সেই ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, অফিসার, বোর্ড, তাদেরকে সঙ্গে সঙ্গে জবাবদিহিতার আওতায় আনলে এই সংস্কৃতিটা গড়ে ওঠে না। খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের বর্তমান উদ্যোগগুলো কতটা কার্যকর বলে মনে করেন? বাংলাদেশ ব্যাংক কিন্তু মূলত ওই দ্বিতীয় আর তৃতীয়র বেলায় করতেছে, নানান ধরনের সুযোগ দিচ্ছে। ঠিক আছে, আপনি কিছু দেন, এখন ইদানিংকালের সবশেষে বিপিআরডি সার্কুলার যেটা বলা হয়েছে, আপনি আমার আসলটা ভাই দেন, আপনার সুদ পরে দেখা যাবে বা নেব না বা ইত্যাদি। অর্থাৎ নানানভাবে চাচ্ছে যে যারা টাকা নিয়েছে, ওই যে অনিচ্ছাকৃত যেটা বললাম আর কি, এদেরকে পরিস্থিতি ভালো করে দিয়ে হোক, টাকা ফেরত দিতে বলে হোক, সেই টাকা আবার দেওয়ার ব্যবস্থা করে হোক, সেই পথে আছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক ওই যে লোক ইচ্ছাকৃত যে বেশি নিয়ে গেছে, তাকে ধরার জন্যে যতই যা কিছু করছে, সেটা কিন্তু খুব কার্যকর হচ্ছে না। এটা কার্যকর একটাই হচ্ছে যে এখানে খুব কড়া পদক্ষেপে যাওয়া থাকা, ওই যে কোম্পানি নিয়ে গেছে তার ঠিক আছে, তোমার অন্যান্য সব সম্পত্তি আমি যা হোক একটা ব্যবস্থা করা আর কি। এটা বলার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এইটাকে ছেড়ে দেওয়া, বা ছেড়ে দেওয়া মানে কি, আমি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি না, কিন্তু আমি ওই যে ধরতে চেয়েছিলাম, ধরলাম না, এই পরিস্থিতি সৃষ্টি করলে কথা হলো আমার ব্যাংক তো দাঁড়াতে পারছে না, কারণ ব্যাংকের পুঁজি সব ম্যাক্সিমাম পুঁজি ওখানে চলে গেছে। এই ব্যাংক দাঁড়াতে পারছে না, ব্যাংক দাঁড়াতে না পারলে আমি ওই যারা রেগুলার ভালো তাদেরকে লোন দিতে পারছি না। অর্থাৎ সে আমার দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে। এক হচ্ছে টাকা লোপাট করে নিয়ে গেছে, আর ও নিয়ে যাওয়াতে আমার পুঁজি কমে গেছে, আমি আরেক জায়গায় বিনিয়োগ করতে পারছি না। সুতরাং তার সাথে আমার বোঝাপড়াটা, যে যত পদ্ধতি আছে এটা করতে হবে, করার দরকার আর কি। আমরা এই বিষয়ে আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি যেমনটা বলছিলেন যে বিদেশে পাচারকৃত অর্থের কথা, বিদেশে যে পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোথায় দেখছেন, এবং পাচারকৃত অর্থের সঠিক পরিমাপ কোথায় বা কোন দেশে রয়েছে, এই সঠিক তথ্য কি বাংলাদেশের কাছে, সরকারের কাছে আছে কিনা? বাইরে যেয়ে হিসেব নিয়ে হিসাব মিলানোর দরকার নেই, হিসাব তো ভিতরেই আছে। ওই যে ব্যাংকের থেকে গিয়েছে, যেখান থেকে শর্ট পড়েছে, যেখান থেকে পড়েছে, সেইগুলো যোগ করলেই তো বোঝা যায়। এবং কে নিয়ে গেছে, কোনো একজন মানুষ, এটা তার হাওয়ায় উড়ে যায়নি। এবং ভালো করেই বাংলাদেশ ব্যাংক, তার ওই বিএফআইইউ, তার কাছে সব তথ্য আছে যে কে কিভাবে কোন পদ্ধতিতে এটা নিয়ে গেছে আর কি। তাহলে পাচারকৃত অর্থ দেশে আনা সম্ভব কেন হচ্ছে? হ্যাঁ, এখন ওইটাই প্রশ্ন। আমার জানা যদি যায়, আমি জানতেই যদি পারি, আমার তথ্য যদি থাকে,
যে কে নিয়ে গেছে এবং কি পদ্ধতিতে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, সবই আছে কিন্তু তথ্য। এটা জানা খুব কঠিন কিছু না। এখন আমি জানবো কিনা, ওর ভিতরে ঢুকবো কিনা, সেটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, তা ঢুকতে হবে। ঢোকার পরে তাহলে আমি যখন বুঝতে পারবো, জানতে পারবো যে ওভার ইনভয়েসিং করে হোক, আন্ডার ইনভয়েসিং করে হোক, কিংবা ফলস এলসি খুলে হোক, বা যে কোনো পদ্ধতিতে হোক নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, কোন ব্যাংকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, এটা গেল। এখন আমার দেশের আইনগত যে ব্যবস্থা আছে, আমাদের আন্তর্জাতিক চুক্তি করা আছে, স্বাক্ষর করা আছে, এগমন্ড চুক্তি বলে বোধহয়, সম্ভবত নামটা এরকম, যে আমরা এক দেশের টাকা আর এক দেশে যদি পাচার হয়ে থাকে, কি পদ্ধতি গেছে, সেই দেশের সাথে আমাদের পারস্পরিক একটা সহযোগিতার সিস্টেম আছে, সেই সহযোগিতা দিয়ে ধরতে হবে। তারপরে ওইটার ফলো আপ করতে হবে, কড়াকড়ি ফলো আপ করতে হবে। এরকম না যে হঠাৎ করে একদিন পেপারে নিউজে দেখলাম যে পিকে হালদার ওখানে ধরা পড়ছে ভারতে, তার কোর্টে একটা কেস আছে শুনলাম, এ শুনিয়ে ইতিমধ্যে 2.5 বছর হয়ে গেছে। তো তাহলে ওইটার কি হলো, এটার ফলো আপ নাই কেন? আমাদের নিজেদের পক্ষ থেকে ফলো আপ নাই কেন? কারণ পিকে হালদারের ব্যাপারে তার এই অন্যায় অনিয়ম প্রায় 4-5 বছর ধরে প্রচার হচ্ছিল, সবাই জানে, খুব সিরিয়াসলি জিনিস। এখন তাকে দেশ ত্যাগের আদেশটা জারি করলাম এমন এক সময়, ও বেনাপোল পার হয়ে ইন্ডিয়ার ওই নোম্যান্স ল্যান্ডে যাওয়ার পরেই আমার আদেশটা কাস্টমস বা ইমিগ্রেশনের কাছে পৌঁছাইলো। এই দেরিটা করলাম কেন? এই দেরিটা কেরা করলো? ও তো যেতে দেওয়া হয়ে গেল, মনে হলো সে চলে গেল। আচ্ছা, এরপরেও যখন আমি জানলাম, আমার এত গোয়েন্দা সংস্থা, এত সিস্টেম, আমি এইটুকু জানতে পারিনি কেন যে সে ভারতের পশ্চিমবঙ্গের কোন এক যে এলাকার জমি টমি কিনে একদম ভারতের গোয়েন্দা সংস্থা জানতে পেরে তারপরে তারে কেস দিল বা ইত্যাদি দিল। তাও যখন জানলাম, তারপরেও তারে আনার ব্যাপারে আমাদের সিস্টেমেটিক যে পদ্ধতি প্রক্রিয়া আছে সেগুলো করছি না কেন? কারণ হয় কি, একটা অনিয়মকে যদি আপনি ঠিক মতন পার্সু না করেন, তাহলে আর 15টাও অন্যায়কারী ও তার দ্বারা উদ্বুদ্ধ হয় যে কিছু হবে না। আপনি একটারে ভালো করে ধরেন, 15টা ঠিক হয়ে যাবে। এখানে আপনার যদি দুর্বলতা, দারিদ্রতা থাকে, যেমন আমাদের একজন খুব উদ্যতন পুলিশ কর্মকর্তা, বা জানি তার 7-8টা পাসপোর্ট আছে, জানা আছে। ওই যে আমি বিকালদার কথাটা বলছিলাম, 4 বছর ধরে জানা যাচ্ছে যে সে টাকা লুটপাট করেছে বা ইত্যাদি। তারে তখনই কেন নিষেধ করলাম না? তার সম্বন্ধে কেন করলাম না? করলাম ও ঠিক চলে যাওয়ার মুহূর্তে করলাম। এরকমও তাই, এখানেও এরকম। আমি একজন খুব বড় একজন অভিযুক্ত ব্যক্তিকে জানি, তার 4-5টা পাসপোর্ট আছে, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে কোথায় দুবাইতে তার একটু ধরা পড়েছে, বলা হলো ধরা পড়েছে। তা ধরা পড়লে আমি তার ওখান থেকে ওই সরকারের সাথে আমার কূটনৈতিক বা যা আছে, আমার সিস্টেম যা আছে, সেটা দিয়ে আমি তারে ফেরত আনার ব্যাপারে আমি একটা ট্যাঞ্জিবল রেজাল্ট আমাকে দেখাতে হবে। কারণ ট্যাঞ্জিবল রেজাল্ট না দেখালে পরে জনগণ, সব কিছুর উপরে তো জনগণের পারসেপশনটা ইম্পর্টেন্ট। আমি যদি জনগণ এই পারসেপশন পায় যে ধরতে চেয়েছিলাম, ধরলাম না, ধরতে পারলাম না, কিছু করতে পারলাম না, এইরকম ধরনের ইমপ্রেশন জনগণের কাছে গেলে এগুলো হতেই থাকবে। এক্ষেত্রে তো আন্তর্জাতিক সহযোগিতা অনেক বড় দরকার, প্রয়োজন। সেক্ষেত্রে কোন উদ্যোগ নেওয়া হয়েছে দেখতে পেয়েছেন? না, উদ্যোগ সব খাতা কলমে লেখা আছে, কিন্তু কথা হচ্ছে যে সেইটা আমি পার্সু করছি কিনা, মনিটর করছি কিনা, সেইটার ফলাফলটা আমি মনে করি 15 দিন পর জনগণকে জানানো উচিত যে এই কেসের আমার এই অগ্রগতি, আমি এই করছি। তাহলে অন্তত, কারণ শোনেন ভালো করে বলি, জনগণেরই টাকা নিয়ে গেছে এবং জনগণ এর জন্যই স্যাক্রিফাইস করতে রাজি, যে ঠিক আছে টাকা নিয়ে গেছে, আমি এখন চলি। কিন্তু জনগণ যদি দেখে যে টাকা নিয়েও গেছে এবং সে তারে ধরা হচ্ছে না, ধরতে পাচ্ছি না, তখন জনগণ কিন্তু আর করে না। এই যে আমরা বলি, এনবিআরে বলি, মানুষ কর দেয় না, দিতে চায় না, এখানে অনেক ধরনের বিষয় আছে। কিন্তু জনগণ এটাও কিন্তু জানে, করদাতারা এটাও জানে যে আমার কর দিয়ে লাভ কি। কারণ এই করের টাকা তো দেখি অন্য জায়গায় চলে যাচ্ছে, এটার ব্যবস্থা হচ্ছে না। 5 টাকার জিনিস 25 টাকা দিয়ে কেনাকাটা চলছে। এটা যখন দেখে, এটা যখন জনগণ জানে, তখন কিন্তু ওই আমি যতই যা বলি, মানুষ যদি উদ্বুদ্ধ না হয়, মানুষ যদি স্বতঃপ্রণোদিত হয়ে যদি একটা কাজ করার ব্যাপারে যদি তাকে আগ্রহী করে না তোলা যায়, তাহলে ওই উপর দিয়ে ভয় দেখিয়ে বা জোর জবরদস্তি করে কোনোদিন এই সিস্টেম ডেভেলপ করা যায় না।
যদি একটু বলি, ব্যাংকিং খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রভাবশালী মহলের যে চাপ বা অনিয়ম থাকলে পরবর্তীতে শুধু ঋণ গ্রহীতাকে দায়ী করে কি সমস্যার সমাধান হওয়া সম্ভব? কি শেষের সেন্টেন্সটা? ব্যাংকিং খাতে ঋণ হ্যাঁ, দেওয়ার ওটা ক্ষেত্রে তো বুঝছি। মানে দায়ী করে কি শুধুমাত্র সমস্যার সমাধান করা সম্ভব? না, দায়ী তো আমার করতে হবে, কারণ যেহেতু প্রভাবশালীরা কেউ দিয়ে নিয়ে গেছে। কিন্তু দায়ী করে বসে থাকলে তো হবে না, ওটার আমার একটা রেখে দেবে। এবং প্রভাবশালীরা যে এটা করলো, দিল কেরা, সইটা করলো কেরা, চেকটা দিয়ে আসলো কেরা, কে বাংলাদেশ ব্যাংকের ডেকে এনে ওই ব্যাংকের তথাকথিত ব্যাংকের এমডিকে পারমিশন দিল, সেটা তো দেখতে হবে। আমি শুনলাম একটা ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংক নিয়ে নিলে রেগুলেটর বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যদি সেই তার এমডি, তার চেয়ারম্যান, তার পরিবর্তনকে যদি মনে হলো যেন পরের দিন সকালবেলা চা খেয়ে তাকে স্বাগত জানানো হলো, এই যদি পরিস্থিতি হয়, তো তাহলে তো রেগুলেটরের ভূমিকাও ঠিক থাকে না। এই যে বাংলাদেশ ব্যাংকের হাতে নিয়ন্ত্রক ক্ষমতা থাকলেও দেখা যাচ্ছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বারবার ব্যর্থতার দায় আসলে কে নেবে? বাংলাদেশ ব্যাংকে নিতে হবে, মানে অর্থনীতিকে, কর্তৃপক্ষকে। কারণ আপনি কি এমন সিস্টেম করছেন, আপনি সেটা ফলো আপ করছেন না কেন? বা অথবা আগে টাকা গেল কি করে আপনার এই সিস্টেমের ভিতর দিয়ে, আপনি তখন কেন ধরেন নাই, বলেন নাই? আপনার তো প্রতি বছর সবারই অডিট রিপোর্ট নেওয়ার কথা, সেই অডিট রিপোর্টে তো ধরা পড়ার কথা যে একটা গ্রুপ বছরের পর বছর এত টাকা নিয়ে যাচ্ছে, এটা তার ব্যাংকেরও স্টেটমেন্টেও কেন ধরা পড়েনি, তার অডিট রিপোর্টেও কেন ধরা পড়েনি, বা সেই অডিট রিপোর্টটা পড়ে কেউ কেন দেখেনি? ওই যে আবার বলছি, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। আপনি চোর পালিয়ে গেলে তারপরে আপনার বুদ্ধি বাড়বে, এটা দিয়ে তো হবে না। আপনি প্রথমেই যেমনটা বলছিলেন যে একটি অংশ ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করছে না, তো এই যে খেলাপি ঋণের একটি বড় অংশ যে যদি ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করে, তাদের শনাক্ত আলাদা করে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া কি কার্যকর হচ্ছে? শনাক্ত করতে তো কোনো সমস্যা নেই, কারণ সব রিপোর্ট আছে, সবার কাছে আছে। এখন ওদের বিরুদ্ধে ওই যে বললাম না, এখানে কেমন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দুষ্টের দমন শিষ্টের পালন, এই ফিলোসফি দৃষ্টিভঙ্গি যদি না কাজ করে, অর্থাৎ আমি দুষ্টকে ধরলাম না, অ্যালাউ করলাম, যেতে দিলাম, আর শিষ্ট যে নিয়ম কানুন মানে তার উপরে যে ওই চাপটা ফেললাম, তো ফলে ও তো দাঁড়াতে পারবে না। শিষ্ট যে ভালো, সে দাঁড়াতেই পারছে না, আর যে খারাপ দুষ্ট সে চলে যাচ্ছে। আমার এখানে দুষ্টের দমন শিষ্টের পালন দুটো একসাথে করতে হবে। দুষ্টের দমন দেখিয়ে শিষ্টকে রক্ষা করতে হবে। অনেক অফিসে আদালতে আছে, কিন্তু ভালো লোক আছে, ভালো অফিসার আছে, সৎ অফিসার আছে, সেই হিসাবে করতে চায় না। কিন্তু ওই দুষ্টুরা মানে অন্যরা ওভার পাওয়ার করে ফেলছে, সময় ভয় দেখিয়ে বা যেভাবে হোক, ফলে ওই যে ভালো ছিল সে আর ভালো থাকতে পারছে না, সে দাঁড়াতে পারছে না, তারা ওএসডি করে বা যেভাবে হোক আউট করে দিচ্ছে। ব্যাড মানি ইজ ড্রাইভিং অ্যাওয়ে গুড মানি ফ্রম দ্য মার্কেট। ওখান থেকে শুরু করতে হবে। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যে কি বলবেন? এখনই বাংলাদেশ ব্যাংকের আসলে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজনীয় বলে মনে করেন? আমার প্রেসক্রিপশন দেওয়াটা এটা কাজ না, এটা সবাই জানে। প্রেসক্রিপশন তো সবাই জানে, ওর খাতায়ও লেখা আছে, নিয়মও লেখা আছে। যার যার দায়িত্ব পালন করে যাওয়া, যথাযথভাবে পালন করে যাওয়া। এটা এরকম না যে মানুষকে বুঝবার জন্যে এ করার জন্যে করলাম, কিছুদিন করলাম না, এইভাবে না। এটাকে যথাযথভাবে অর্থবহ করতে হবে। এটা জানি কঠিন, এটা জানি যে একদিনে হবে না সমস্যার সমাধান, কিন্তু এটা থাকতে হবে, যে ডিসিশন নিচ্ছি সেখান থেকে ফার্ম থাকতে হবে। আমরা আলোচনায় ফিরবো, তবে আমরা একটি লাইভে যুক্ত হব। দর্শক, বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রকৃতি সম্পন্ন করার কাজটি কিন্তু অতটা সহজ ছিল না, কারণ পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বীমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফলে
যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। দর্শক, বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।